ওয়েলকাম স্টুডেন্টস। এমটি এর এই ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর পরিবেশের জন্য ভাবনা নামের যে প্রথম চ্যাপ্টারটি আছে ভৌত বিজ্ঞানের সেটি। আশা করি এই ক্লাসটি শেষে তোমাদের অনেক কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমরা আগে আমাদের পৃথিবীটাকে একটু দেখে নিই ঘুরে ফিরে উপর থেকে। চলো দেখো, এই যে আমাদের পৃথিবী উপর থেকে দেখা যাচ্ছে এবং দেখো এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু জল। এই যে নীল নীল দেখতে পারছো, এই যে নীল নীল এগুলো কিন্তু জল, আর এই যে একটু সবুজ সবুজ আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে স্থল, এবং এই স্থলের কোনো একখানে আমরা বাস করি। আমরা যখন হেঁটে যাই কিংবা গাছের দিকে তাকাই দেখি অদৃশ্য কোনো কিছু একটা আমাদের গায়ে লাগে বা গাছের গায়ে লাগে। গাছের গায়ে লাগলে গাছের পাতাগুলি কিন্তু বা গাছটা এদিকে ওদিকে দোল খায় বা হেলে যায়। এই যে যা কিছু একটা গাছকে হেলাতে পারছে, দোলাতে পারছে, এই যে এটা কি? তোমরা একটা সিম্পল কাজ করো, তোমাদের হাতে একটা কাগজ নাও, কাগজ নিয়ে সেটাকে একটু ফু দাও, দেখবে যে কাগজটা দূরে সরে গেল। এই যে যেটা তুমি ফু দিলে মুখ দিয়ে, কিন্তু সেটা তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু দেখো তার একটা কিন্তু শক্তি আছে। এটা কি? তুমি যা বের করলে মুখ দিয়ে সেটা কিন্তু কার্বন ডাইঅক্সাইড, এবং সেটা কিন্তু তোমার চারপাশেই আছে কিন্তু তুমি সেটা দেখতে পারছো না। ওকে, তেমনিভাবে এই যে তুমি যেটা নিচ্ছ অক্সিজেন, বা অক্সিজেন যেটা নিয়ে তোমার শরীরে সব কাজ হচ্ছে, শক্তি তৈরি হচ্ছে, এটা কি তুমি দেখতে পারছো না? তার মানে কি আমাদের চারপাশে দুটো উপাদান আমরা যার সাথে আমরা খুব জড়িত, যেটা গ্যাসীয় কিন্তু আমরা দেখতে পাই না, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। ওকে, এবং এরা কিন্তু গ্যাসীয়। তেমনিভাবে আমাদের এই পৃথিবীর এই যে যা কিছুই যে গাছটাকে দোলা দিচ্ছে, কিংবা আমরাও মাঝে মাঝে প্রচণ্ড ঝড়ের মধ্যে পড়লে আমরাও কিন্তু হেলে দুলে পড়ে যেতে পারি, তাই না? তার মানে এই যে যা কিছু, এটাই হচ্ছে আমাদের চারপাশের একটা গ্যাসীয় আবরণ আছে, এটা আমরা বুঝতে পারছি। যেখানে যাই আমরা নিঃশ্বাস নিতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। তার মানে সব জায়গায় এই গ্যাসীয় আবরণটা কিন্তু আছে, তাই না? এটা এবং এই পৃথিবীটা চারিদিক দিয়ে সেটা ঘিরে রেখেছে। এই যে গ্যাসীয় আবরণ, যেটা আমরা বায়বীয়, যেটাকে আমরা দেখতে পারছি না কিন্তু আছে, তার উপস্থিতি আমরা অনুভব করতে পারছি, এটাই হচ্ছে বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। এবং এই অ্যাটমসফিয়ার সম্পর্কে আমরা ধীরে 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 অনেক প্রশ্ন তুলব, এবং প্রশ্ন তুলে তুলে আমরা অনেক কিছু জেনে নেব ধীরে, একেবারে ধীরে আমরা এগোবো। আশা করি তোমরা এই ধীর গতিতে তোমরা অনেক কিছু আবিষ্কার করতে পারবে, অনেক কিছু বুঝতে পারবে। আমরা কখনো তাড়াহুড়ো করব না এই ক্লাসটিতে, আমরা ধীরে 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 বিষয়গুলো আবিষ্কার করার চেষ্টা করব। ততক্ষণ কিন্তু তোমরা সাথে থাকবে। ওকে, আমরা যেটা বলছিলাম যে আমাদের পৃথিবীটা গোল, খানিকটা গোলক আকার, এবং তার উপরে কিন্তু আমরা গ্যাসীয় পদার্থের যে আবরণ আছে সেটা কিন্তু আমরা অনুভব করতে পারি। এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম। ওকে, এবার যে প্রশ্নটা করব, এই যে চারিপাশে যে গ্যাস আছে আমরা বুঝলাম, কিন্তু সব জায়গায় কি সমান পরিমাণে গ্যাস আছে? মানে পৃথিবীর নিচের দিকে যে পরিমাণ গ্যাস আছে, পৃথিবী থেকে যদি অনেক উপরের দিকে আমরা উঠে চাই, সেই পরিমাণ গ্যাস কি আছে? বা যে যে গ্যাসে যা যা কিছু আছে সেই সব কিছু কি ওই উপরের দিকে আছে, নিচের দিকে যা যা কিছু আছে? এখন প্রশ্নটা হচ্ছে, এই যে গ্যাস বলছি আমরা, শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেনের উপস্থিতি বুঝলাম, কিন্তু আরও তো অনেক কিছু থাকতে পারে। এই জন্য আমরা একটা চার্ট দেখে নেব। সেই চার্টটা থেকে আমরা দেখে নেব যে এই যে বায়ুমণ্ডলে কী কী ধরনের গ্যাস বা কী কী ধরনের উপাদান থেকে থাকে। চলো দেখো, এই চার্টটা তোমাদের বুঝিয়ে দেওয়ার কোনোই দরকার নেই, তোমরা চার্টটা দেখেই তোমরা বলবে যে নাইট্রোজেন থাকে 78%, মানে 100 ভাগ যদি বায়ুমণ্ডল ধরি আমরা, তার 78 ভাগই কিন্তু নাইট্রোজেন, 78%। ওকে, অক্সিজেন হচ্ছে 21%, আর কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ধরনের গ্যাস মিলে, জলীয় বাষ্প, ধূলিকণা টনা মিলে আসে 1%। ওকে, এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের কী কী উপাদান আছে, কম্পোনেন্টস অফ অ্যাটমসফিয়ার, অর্থাৎ অ্যাটমসফিয়ারের কী কী উপাদান আছে সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝে নিলাম, এবং তোমরা জানতেই পারলে যে এখানে কোন গ্যাসের পরিমাণ বেশি। অবশ্যই নাইট্রোজেনের পরিমাণ, ঠিক আছে। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অনেক কম অক্সিজেনের তুলনায়, কিন্তু
দিন দিন কী ক্ষতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়ায়, সেটা কিন্তু আমরা পরে আমাদের আলোচনার প্রসঙ্গে চলে আসবে, তখন আমরা জেনে নেব। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারলাম যে বায়ুমণ্ডলে কিন্তু এক ধরনের গ্যাস নয়, অনেক ধরনের গ্যাসের মিশ্রণই কিন্তু আমাদের এই অ্যাটমসফিয়ার। এবার আমরা দেখব যে এই গ্যাসগুলোর যে বায়ুমণ্ডলে অবস্থিত আছে আমরা জানলাম, কিন্তু কোথায় কোন পরিমাণে থাকে। হাইড্রোজেন নামক একটা গ্যাসও থাকে, ওকে, সেটা খুব হালকা গ্যাস। আবার কার্বন ডাইঅক্সাইড যথেষ্ট ভারী গ্যাস। তাহলে তুমি আমাকে বলো যে এই যে পৃথিবী, এই পৃথিবীর নিচের দিকে কারা থাকবে? যারা ভারী তারা থাকবে, না যারা হালকা তারা থাকবে? অবশ্যই ভারী যারা তারা থাকবে। এই জন্য পৃথিবীর নিচের দিকে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেনের মতো গ্যাস থাকে, আর পৃথিবীর উপরের দিকে হালকা হাইড্রোজেনের মতো গ্যাস থাকে। ওকে, আমরা যদি প্রশ্ন করি যে পৃথিবীর এই যে পৃথিবী দেখতে পাচ্ছ, এখান থেকে যদি আমরা ধীরে 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 উপরের দিকে উঠি, তবে তাপমাত্রাটা কী হবে? আমি একটা উদাহরণ হিসেবে তোমাদের বলি। আমরা যখন পাহাড় বেয়ে উপরের দিকে উঠি কিংবা পাহাড়ি এলাকায় যাই, তখন কিন্তু খুব ঠান্ডা। কেন? কারণ যত উপরের দিকে ওঠা হয় তত কিন্তু ঠান্ডা হয়, বায়ুমণ্ডল ততই ঠান্ডা হয়। কিন্তু কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু আমাদের জানা দরকার। এর জন্য চলো আমরা এইটা দেখি। কি দেখতে পাচ্ছ? যে সূর্য থেকে আলো এসে পৃথিবীর পরে পড়ছে, পৃথিবীটা উত্তপ্ত হয়ে আবার কিছু রশ্মি বিকিরণ করছে। দেখো, কিছু রশ্মি কিন্তু বিকিরণ করছে, এবং বিকিরণের ফলে এই যে পৃথিবীর যে বায়ুমণ্ডলটা দেখতে পাচ্ছ, এই যে অ্যাটমসফিয়ার লেখা আছে যেটুকু, আমরা বলতে পারি যে এইটুকু পৃথিবীর বায়ুমণ্ডল, এখানে এই ছবিটাতে এইটুকু কিন্তু উত্তপ্ত হচ্ছে। কিন্তু মজার একটা ব্যাপার যে নিচের সূর্যরশ্মি কিন্তু সরাসরি এসে আগে পৃথিবীকে উত্তপ্ত করছে, তারপরে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে, পৃথিবী বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। এখন তোমরা আমাকে বলো যে পৃথিবীর কাছে যে বায়ুমণ্ডলটা থাকবে সেটা বেশি উত্তপ্ত হবে, না পৃথিবী থেকে দূরে যে বায়ুমণ্ডলটা থাকবে সেটা বেশি উত্তপ্ত হবে? নিশ্চয়ই পৃথিবীর কাছে যে বায়ুমণ্ডলটা থাকবে সেটাই বেশি উত্তপ্ত হবে। পৃথিবীর দূরে যেগুলো আছে সেগুলো কম উত্তপ্ত হবে। এই জন্য আমরা পাহাড়ে উঠে দেখি কি উষ্ণতা অনেক কম, ঠান্ডা অনেক। কিন্তু এখানে একটা প্রশ্ন চলে আসে, আমরা উঠতে উঠতে এক পর্যায়ে গিয়ে দেখব অনেক তাপমাত্রা কিন্তু কমে গেছে এবং প্রায় -60 ডিগ্রির কাছাকাছি চলে গেছে। কিন্তু তারপর থেকে দেখব তাপমাত্রা ধীরে 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 বেড়েই চলছে। কিন্তু কেন? এর কারণ আমরা খুঁজব এর পরের স্লাইডটায়, আমরা দেখে নেব বিষয়গুলো কেমন। অর্থাৎ আমরা দেখলাম যে তাপমাত্রা কিন্তু এককভাবে কিন্তু শুধুমাত্র যে কমেই যাচ্ছে তা নয়, তাপমাত্রা কিন্তু মাঝে মাঝে বাড়ছেও। এর কারণগুলো আমরা অনুসন্ধান করব এই ক্লাসটিতেই। ক্লাসটি একটু বড় হলেও তোমরা মন দিয়ে দেখবে, এবং ক্লাসটি থেকে তোমরা অনেক কনফিউশন তোমাদের আমি দূর করার চেষ্টা করব। চলো দেখো, এখানে আমরা কি দেখতে পাচ্ছি। প্রথমে তোমরা এই ছবিটার দিকে তাকাবে, এই ছবিটার দিকে তাকাবে। এই ছবিটার থেকে আমরা অনেক কিছু কিন্তু দেখে নেব। দেখো, এই যে এই পর্যন্ত পৃথিবী থেকে আমরা উপরের দিকে ক্রমাগত উপরের দিকে উঠছি। ওকে, আমরা এই দিকে ক্রমাগত এই উপরের দিকে উঠছি বায়ুমণ্ডলের। ওকে, এখন যদি আমরা দেখি যে কি হয়, আমি তো বললাম যে একটা যখন উপরের দিকে যাওয়া হচ্ছে তখন কিন্তু তাপমাত্রাটা কমে যাচ্ছে। কিন্তু এই যে এখানে দেখেছো, এই যে পর্যন্ত কমে যাচ্ছে এবং এই পর্যন্তটাকে আমরা বলছি ট্রোপোস্ফিয়ার। ওকে, একেবারে ফার্স্ট লেভেল, এই যে ট্রোপোস্ফিয়ার। এবং এখানেই যাবতীয় ঝড় বৃষ্টি সব কিছু, ঠিক আছে, বায়ুমণ্ডলের যেসব ঘটনা বলে আমরা যা কিছু প্রত্যক্ষ করি এখানেই ঘটে থাকে। এবং এই অঞ্চলটা সবসময় ক্ষুব্ধ অবস্থায় থাকে, মানে এলোমেলো বায়ুমণ্ডলের উত্থান পতন সব কিছু ঘটে থাকে। এবং এই জন্য এই ট্রোপোস্ফিয়ার এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ওকে, মানে এখানেই এইটুকু থেকে, মানে পৃথিবীর থেকে এইটুকু পর্যন্তই কিন্তু আমাদের সবসময় কিন্তু ক্ষুব্ধ অবস্থায় থাকে, এই জন্য এটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ওকে, এবং এখানে বায়ুমণ্ডলের যে মানে সমগ্র বায়ুমণ্ডলটার প্রায় 75% ভরই কিন্তু এই
স্তরেই কিন্তু থাকে, অর্থাৎ নিচের দিকে থাকে। এর আগেই আমরা তোমাদেরকে বলেছি যে কেন নিচের দিকে থাকে। কিন্তু অদ্ভুতভাবে এখান থেকে যখন আমরা উপরের দিকে ওঠা শুরু করব তখন দেখব যে ধীরে ধীরে টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে। কেন? কারণ এই স্তরে ওজোন স্তর নামে, এই জায়গাটা ওজোন স্তর নামে একটা ওজোন গ্যাসের লেয়ার থাকে। এই লেয়ারটা কিন্তু এই যে সূর্যের থেকে যে আল্ট্রাভায়োলেট রশ্মি আছে সেই রশ্মিটা কিন্তু নিয়ে গরম করে ফেলে জায়গাটা। ফলে এই স্তরটা, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার যে অঞ্চলটা, এই স্ট্র্যাটোস্ফিয়ার নামক অঞ্চলটা কিন্তু গরম হয়ে ওঠে, ওকে, উত্তপ্ত হয়ে ওঠে। কিন্তু এখানে আরেকটা তথ্য আমি তোমাদেরকে দেব যে এই যে ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাওয়ার মধ্যবর্তী কিছু একটা অঞ্চল যেখানে তাপমাত্রা কিন্তু ফিক্স থাকে, ওটাকে বলা হয় ট্রোপোপজ। আবার স্ট্র্যাটোস্ফিয়ার থেকে কিছুটা পথ যাওয়া, সেটা মেসোস্ফিয়ারে যাওয়ার কিছুটা পথ কিন্তু তাপমাত্রা কিন্তু ফিক্স থাকে, ওটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ওকে, তার মানে আমরা বুঝলাম যে স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু তাপমাত্রাটা কিন্তু ধীরে ধীরে কিন্তু বেড়ে যায়। কেন? ওজোন লেয়ারের উপস্থিতির জন্য। আর ওজোন হচ্ছে O3 নামক একটা গ্যাসের একটা স্তর। ওকে, এরপরে দেখো আমরা চলে যাচ্ছি পরের যে একটা লেয়ার আছে সেই লেয়ারটায় কিন্তু রীতিমতো কোনো ওজোন স্তরের মতো কোনো কিছু নেই, রীতিমতো কিন্তু টেম্পারেচার কিন্তু কী হবে, টেম্পারেচার কিন্তু রীতিমতো কমে যাচ্ছে, কমেও গেছে। এই মেসোস্ফিয়ারের টেম্পারেচার অনেক কমে গেছে। এবং কত কম আমরা পরবর্তীতে আমরা দেখব, পরবর্তীতে আমাদের একটা চার্টের মাধ্যমে বিষয়টা আমরা আরও ক্লিয়ার, কিন্তু কমে যাচ্ছে। কিন্তু থার্মোস্ফিয়ারে গিয়ে আবার এখানে একটা প্রশ্ন আছে, এই মেসোস্ফিয়ার থেকে থার্মোস্ফিয়ারে যাওয়ার মধ্যবর্তী যে একটা অঞ্চল যেখানে টেম্পারেচার একেবারে ফিক্স থাকছে সেটাকে বলা হয় মেসোপজ। সেটাকে বলছি আমরা কি? মেসোপজ। ওকে, এরপরে দেখো এই মেসোপজ থেকে শুরু করে আর একটা স্তর শুরু হলো, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। দেখো এই পর্যন্ত এই থার্মোস্ফিয়ার, এখানে কিন্তু তাপমাত্রা কিন্তু অনেক বেড়ে যায় এবং বাড়তে বাড়তে সেটা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়। ওকে, এখানে মূলত সূর্য থেকে যে রশ্মিগুলো আসে ওখানে যা কিছু যেটুকু পরিমাণ পদার্থ আছে তার সাথে কিন্তু যে গ্যাসীয় পদার্থ সেই জায়গায় কিন্তু প্রচুর উত্তাপ সৃষ্টি করে ফেলে, ঠিক আছে? এবং সেই জন্য এখানে কিন্তু প্রচুর উত্তাপ তৈরি হয় এই থার্মোস্ফিয়ারে। ওকে, এবং দেখো এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, এই গ্রাফটা থেকে আমরা কিন্তু একটু ভালো মতো আমরা একটা কনসেপ্ট আমরা বুঝে নিতে পারবো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠছি, দেখো উপরের দিকে যখন ধীরে ধীরে উঠছি, উপরের দিকে যখন ধীরে ধীরে আমরা উঠছি তখন দেখো এই যে ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে তাপমাত্রাটা কিন্তু দেখো কমে গেছে এবং কমতে কমতে প্রায় -60 ডিগ্রির কাছাকাছি চলেছে। এবং ট্রোপোস্ফিয়ারের ক্ষেত্রে এবং ট্রোপোপজের ক্ষেত্রে দেখো তাপমাত্রা কিন্তু স্থির থেকেছে, এই যে হলুদ রঙের এইটুকু, মানে এই স্ট্র্যাটোপজের নিচে দেখো। এবং ওজোন লেয়ারটা যখন শুরু হয়েছে এবং যখন স্ট্র্যাটোস্ফিয়ারে চলেছে তখন দেখো টেম্পারেচারটা আবার বেড়েছে, দেখো 0 ডিগ্রির কাছাকাছি চলে এসেছে এখানে। এবং এখান থেকে আবার কিন্তু টেম্পারেচার কিন্তু কমা শুরু করেছে এবং কমতে কমতে প্রায় 100 ডিগ্রির কাছাকাছি কিন্তু চলে গেছে। এবং মেসোপজে দেখো একবার টেম্পারেচারটা যা আছে তাই। এবার থার্মোস্ফিয়ারের ক্ষেত্রে আবার কিন্তু টেম্পারেচারটা বাড়া শুরু করেছে, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট তাপমাত্রার, পৃথিবীর যে বায়ুমণ্ডলের তাপমাত্রার ওঠানামা হওয়াটা, এবং তার কারণটাও তোমরা আশা করি বুঝতে পারলে। ওকে, এরপরে চলো আমরা আর একটা কনসেপ্ট দেখব যে এই যে আমরা এতক্ষণ যা পড়লাম তার থেকে অনেক তথ্য আছে, যে তথ্যগুলো কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম আমাদের বোঝার সুবিধার্থে। দেখো ট্রোপোস্ফিয়ারের যে উচ্চতাটা সেটা কত, সেটা হচ্ছে 0 থেকে 12 কিলোমিটার। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত 0 থেকে 12 কিলোমিটার। তারপরে 12 থেকে 45 কিলোমিটার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারের হচ্ছে 45 থেকে 80 কিলোমিটার,
সরি, এখানে 45 থেকে 85 কিলোমিটার, আর 85 থেকে 500 কিলোমিটার হচ্ছে থার্মোস্ফিয়ারের উচ্চতা, এবং এক্সোস্ফিয়ারের 500 থেকে 1000 কিলোমিটার। এবং এদের উষ্ণতার যে পরিসর, মানে উষ্ণতার যে বাড়া কমা, সেটা দেখো, আমাদের সিম্পল এখানে তাপমাত্রা কিন্তু 15 ডিগ্রি, এবং যত উপরের দিকে যাব এবং এক পর্যায়ে -60 ডিগ্রিতে গিয়ে পৌঁছাবে। আর এই যে এটা স্ট্র্যাটোস্ফিয়ারে আমি বলেছি যে তাপমাত্রা বেড়ে যায়, সেজন্য ওই -60 ডিগ্রি থেকে দেখো 0 ডিগ্রিতে পৌঁছেছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু বাড়ছে। মেসোস্ফিয়ারে কিন্তু ওই 0 ডিগ্রি থেকে আবার দেখো -100 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে, তার মানে তাপমাত্রা অনেক ফল করেছে, অনেক নেমে গেছে। কিন্তু থার্মোস্ফিয়ারে তাপমাত্রা কিন্তু ওই -100 ডিগ্রি থেকে প্লাস, অর্থাৎ 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে। আর এক্সোস্ফিয়ারে অনেক তাপ, সেটা 1200 ডিগ্রির অনেক বেশি। এবং এই চার্টটা থেকে দেখে নাও, এই যে গ্যাসীয় উপাদান, এটা নিয়ে আমরা একটু আগেই বলেছি যে গ্যাসীয় উপাদান অনেক কিছু থাকে। এবং দেখো ট্রোপোস্ফিয়ারে কী কী থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে কী কী থাকে, এই গ্যাসগুলো দেখো, তোমরা দেখে নাও একটু। মেসোস্ফিয়ারে কী কী গ্যাস থাকে, থার্মোস্ফিয়ারে কী কী গ্যাস থাকে, এবং এক্সোস্ফিয়ারে কী কী গ্যাস থাকে। আশা করি এখান থেকে তোমরা কিন্তু বুঝেই যাবে। ঠিক আছে।